আসসালামু আলাইকুম। বিডিবি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিতে কৃষক কার্ড প্রণয়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা। আজ থেকে শুরু ঈদের ছুটি, পরিবারের সাথে ঈদ উদযাপন করতে শহর ছাড়ছেন ঘরমুখো মানুষ, সময় মতো ছাড়ছে গণপরিবহন। চট্টগ্রামে ঈদের ছুটির প্রথম দিনে রেল স্টেশন ও বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়, দূরপাল্লার বাস যাত্রীদের জন্য ভাড়ার তালিকা বিআরটি-এর। ঈদ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ, পরিচ্ছন্ন কর্মীদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর বললেন সিটি মেয়র। আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলায় 400 নিহত, দাবি তালেবান সরকারের। এবং 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলতে এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। পবিত্র শবে কদরের ছুটির দিনেও প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর অফিস কক্ষে কৃষক কার্ড প্রদান সম্পর্কিত সেলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সেলের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঈদের সরকারি ছুটি শুরুর প্রথম দিনেই ঘরমুখো মানুষের চাপ বেড়েছে ট্রেনে ঈদ যাত্রার আজ পঞ্চম দিনে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও যাত্রীরা বলছেন যাত্রা এখনও স্বস্তির। রেল কর্তৃপক্ষ বলছে আগামী দিনগুলোতে যাত্রীর চাপ বাড়বে আরও, আর তা সামাল দিতেও রেলওয়ের রয়েছে পূর্ণ প্রস্তুতি। আরিফিন মাসুদের রিপোর্ট। ঈদের টানা 7 দিনের সরকারি ছুটি শুরু হতেই মঙ্গলবার থেকে বেড়েছে রেলে ঘরমুখো মানুষের চাপ। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই এই ছুটে চলা। সবার হাতেই ব্যাগ আর মুখে বাড়ি ফেরার আনন্দের ঝিলিক। অনেকদিন পরে ফ্যামিলির সাথে ঈদ করতে যাচ্ছি, সময়টাও এবার অনেক লম্বা ছুটি পাইছি, ভালো লাগছে। সবার সাথে একসাথে ঈদ করার জন্য বাড়িতে যাচ্ছি, সবাই বাচ্চারা খুব খুশি। ঈদ করতে আমি দাদু বাড়িতে যাচ্ছি, আমার অনেক ভালো লাগছে। পরিবেশটা অনেক ভালো, এত ভিড় নাই। একটানা 7 দিনের ছুটি, নর্মালি আমরা এরকম ছুটি পাই না। এই ছুটি পেয়ে এবং বাবা মায়ের সাথে ঈদ করতে যেয়ে বেশ ভালো লাগছে আমাদের। ঈদ যাত্রার ভোগান্তি এড়াতে অনেকেই ঢাকা ছাড়ছেন একটু আগে ভাগেই। পাশাপাশি টিকিট পেতেও ভোগান্তি হয়নি বলেও জানালেন তারা। এবার ইনশাআল্লাহ কোনো ভোগান্তিতে পড়ি নাই, তার জন্য আমার কাছে অন্য যে কোনো বারের তুলনায় এবারই সেরা। টিকিট ছাড়া কেউ ঢুকতে পারতেছে না। আমরা আশা করি খুব স্বস্তিতে আমাদের গ্রামে বাড়িতে পৌঁছাতে পারবো। 2-3 দিন ট্রাই করার পর টিকিট পেয়েছি। যখন কাটতে চেয়েছিলাম তখন আমি কাটতে পারিনি আর কি। রেলের পূর্বাঞ্চলের তুলনায় পশ্চিমাঞ্চলমুখী ট্রেনগুলোতে তুলনামূলক ভিড় ছিল বেশি। তবে ছিল না ট্রেনে ওঠার সেই চিরচেনা ঠেলাঠেলি ভিড় আর ধাক্কাধাক্কি। যাত্রীরা বললেন মানুষের চাপ বাড়লেও যাত্রা এখনো স্বস্তির। অনলাইনে টিকিট কেটেছি, আমার কোনো সমস্যা হয় নাই। আশা করি ঠিক টাইমে ছেড়ে দেবে। ট্রেনের ভিতরে খুবই সুন্দর পরিবেশ আর কি। আমি প্রতিবারই ট্রেনে ভ্রমণ করি, অন্য তুলনার পরে এইবারে ভালো লাগছে, অত ভিড় নাই। এখন ঢোকার যে প্রবেশ মুখে যে ব্যবস্থাপনাটা, এটা অনেক ভালো। কাউন্টারের বাইরে থেকে ইন করা পর্যন্ত আমরা যতটুকু দেখতেছি বা যতটুকু দেখলাম, এবার ভোগান্তির জায়গাটা অনেক অংশে কম, নাই বললেই হয়। পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে খুব স্বাচ্ছন্দ্যে আমরা ঈদ উদযাপন করার জন্য দেশে যেতে পারব। একজোড়া বিশেষ ট্রেন সহ কমলাপুর থেকে মঙ্গলবার দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে চলাচল করে 44টি ট্রেন। 2-1টি ট্রেনের কিছুটা বিলম্ব হলেও বাকি ট্রেন কমলাপুর ছেড়ে যায় নির্ধারিত সময়ে। এবার ঈদযাত্রার শেষ ট্রেনটি পর্যন্ত ভোগান্তিহীনভাবে সেবা দিতে পারবেন বলে আশা করছেন রেল কর্তৃপক্ষ। আমাদের প্রধান লক্ষ্য যাত্রীদেরকে নিরাপদে
তার গন্তব্যে পৌঁছিয়ে দেওয়া এবং সঠিক সময়ে। তো আমরা সেই মোতাবেক কাজ করছি। আমি আশা করব যে আমরা শেষ দিন পর্যন্ত যাত্রীদেরকে নিরাপদে এবং সঠিক সময়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারব। এই বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, যাত্রীর বাড়তি চাপ সামাল দিতে সারা দেশের আন্তনগর ট্রেনে এবার যুক্ত করা হয়েছে অতিরিক্ত 100-র বেশি কোচ। এবার ছুটি লম্বা হওয়ায় ট্রেনে ঈদ যাত্রায় নেই এখনও তেমন কোনো ভোগান্তি। তবে ঈদের দিন যত ঘনিয়ে আসবে ততই বাড়বে যাত্রীর চাপ। আর এক্ষেত্রে রেল কর্তৃপক্ষ বলছেন, যাত্রীর বাড়তি চাপ সামাল দিয়ে তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সব প্রস্তুতি রয়েছে রেলের। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। ঈদের ছুটির প্রথম দিনে বন্দরনগরী চট্টগ্রামেও ঘরমুখো মানুষের মিছিল। রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় লেগেছে। বাস টার্মিনালগুলোতে দূরপাল্লার যাত্রীদের জন্য নির্ধারিত ভাড়ার তালিকা দিয়েছে বিআরটিএ। সুরেশ কুমার দাসের প্রতিবেদন। ঈদ উপলক্ষে বাড়ি ফেরা যেমন আনন্দের, তেমনি যাতায়াতে থাকে নানা বিড়ম্বনা। তারপরও স্বজন পরিজনদের সাথে ঈদের আনন্দ উদযাপন এক চিরাচরিত ঐতিহ্য, তাতে যেন ব্যত্যয় না ঘটে সেজন্য ঈদ যাত্রা এক সপ্তাহ ধরে চলছে চট্টগ্রাম নগর থেকে। দেশের বাড়ি কক্সবাজারে যাচ্ছি, খুব মজা লাগছে। ওখানে আমার রক্তের টানে আমি যাচ্ছি, আমার খুব ভালো লাগছে। ওখানে দুই একটা ইফতার আব্বু আমাদের সাথে করা হবে, আত্মীয় স্বজন আছে ওনাদের এখানে ঘুরতে যাওয়া হবে। আমি এটা বাড়িতে যাচ্ছি, সাথে আমার দাদু, আমার ফুপি, আমার নানু, তারপরে আমার মামা নিয়ে আসে। আমার নানুটাকে বা দাদু আর কি। তো ঈদের খুশিতে আমি ট্রেনে করে যাচ্ছি আর কি। 3 মার্চ থেকে 9 মার্চ পর্যন্ত ঈদ যাত্রীদের ট্রেনের টিকিট বিক্রি করা হয়েছে। অর্থাৎ 19 মার্চ পর্যন্ত চট্টগ্রাম থেকে ট্রেনে ঈদ যাত্রা চলবে। কক্সবাজার যাচ্ছে সব পরিবারের, নাতিনকে নিয়ে আসা হয়, প্রথম নিচ্ছি নাতিনকে। প্রচণ্ড ভালো, কক্সবাজার এক্সপ্রেসে আসছি, মানে কোনো গ্যাদারিং নাই। ট্রেন সার্ভিস প্রচণ্ড ভালো। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। অন্যান্য বছরের তুলনায় এই বছর ট্রেনের যাত্রা মোটামুটি অনেকটা কমফোর্টেবল। বড় কোনো শিডিউল বিপর্যয় ছাড়া চট্টগ্রাম থেকে নিয়মিত ট্রেনে যাত্রী পারাপার হচ্ছে। চাহিদা আমাদের বেশি হয়েছে ঈদ উপলক্ষে হয়েছে পাহাড়িকা, বিজয়, তারপরে মহানগর, গোদলি, সোনার বাংলা, সুবর্ণ। এগুলোতে আমরা সর্বনিম্ন 1টা থেকে সর্বোচ্চ 3টা পর্যন্ত বগি বৃদ্ধি করছি। ঈদের সময় আমাদের প্রতিটি স্টেশনে অতিরিক্ত প্যাসেঞ্জার ওঠে, ওইখানে সময় লাগে। আবার অতিরিক্ত প্যাসেঞ্জার থাকার কারণে স্বাভাবিক স্পিড ট্রেন পরিচালনা করা সম্ভব হয় না। যদি এটা পরিচালনা করতে তাহলে হলে যে এতে দুর্ঘটনা করার সম্ভব থাকে না। এই জন্য তাহলে যে কিছুটা সময় বিলম্ব হয়, এই জন্য আমাদের ট্রেনগুলোতে শিডিউল কিছুটা সমস্যা হয়। চট্টগ্রাম থেকে সড়কপথে আন্তজেলা ও আন্তনগর পরিবহনগুলোতে যাত্রীদের চাপও বেড়েছে। যাতায়াতে যাতে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিতে না পারে সেজন্য বিআরটিএ ভাড়ার তালিকা ঝুলিয়ে দিয়েছে টার্মিনালে। গাড়ি পরিবহনের জন্য তো আমাদের গাড়ি আছে, অ্যাভেলেবেল গাড়ি আছে, কিন্তু যাত্রী নেই। ভাড়া কিন্তু নির্ধারণ ভাড়া আছে আমাদের চার্টের মধ্যে। একঘেয়েমি জীবন থেকে আমরা একটু দূরে যেতে চাচ্ছি আর কি, অনেকদিন কোথাও যাওয়া হয়নি তো। বাড়িতে যাচ্ছি, ঈদের খুশিতে অনেক ভালো লাগতেছে। তো সবার সাথে ঈদ করব, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সরকারি চাকরিজীবীদের ঈদ ছুটি শুরু হলেও এর বাইরে অন্যান্য চাকরিজীবীদের ছুটি একসাথে হয়নি, যে কারণে বাস টার্মিনালে ভিড় তুলনামূলক কম। তবে ট্রেনে আলাদা বগি ও স্পেশাল ট্রেন বাড়ানোর কারণে স্টেশনে যাত্রীর চাপও বাড়ছে। 13 মার্চ থেকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে, চলবে 19 মার্চ পর্যন্ত। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। ঈদকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। নতুন পোশাক, জুতা ও নানা সামগ্রীর খোঁজে পরিবার নিয়ে মার্কেটে ভিড় করছেন ক্রেতারা। তবে অর্থনৈতিক বাস্তবতা আর দ্রব্যমূল্যের চাপের কারণে অনেকেই এবার হিসেব কষেই কেনাকাটা করছেন। মিম আক্তারের রিপোর্ট। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দের বড় অংশ জুড়ে থাকে নতুন পোশাকের উচ্ছ্বাস। রাজধানীর বিভিন্ন মার্কেটগুলোতেও এখন সেই ঈদের আমেজ স্পষ্ট। সকাল থেকে রাত পর্যন্ত এখানে ভিড় করছেন বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষ। কেউ নিজের জন্য, কেউ পরিবারের ছোটদের জন্য পছন্দের পোশাক খুঁজছেন। মার্কেট জুড়ে সাজানো হয়েছে রঙিন শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস, শিশুদের পোশাক সহ নানা ফ্যাশনের সামগ্রী।
দোকানগুলোর সামনে দেখা যায় ক্রেতাদের ব্যস্ততা আর ভিড়। কেউ দাম যাচাই করছেন, কেউ আবার পছন্দের ডিজাইন খুঁজে নিচ্ছেন। তবে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় এবারের বাজার নিয়ে মতামত একেবারে একরকম নয়। অনেকেই বলছেন কিছু পণ্যের দাম তুলনামূলক একটু বেশি মনে হচ্ছে, আবার কেউ কেউ বলছেন পোশাক সহ কিছু সামগ্রীর দাম এখনও সহনীয়। কেনাকাটা হয়েছে আলহামদুলিল্লাহ। সাধ্যের মধ্যে বলতে এক একজনের বাজেট এক এক রকম, এক একজনের চয়েস এক এক রকম। নিজের সাধ্যের মধ্যে কেনার চেষ্টা করেছি, ইনশাল্লাহ আছে মোটামুটি। মনে হচ্ছে যে এবার সাধ্যের মধ্যে আছে, জিনিসপত্র ক্রয়ের ক্ষমতার মধ্যে আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে সবাই আনন্দের সহিত সবাই হাসি খেলে মার্কেট করতেছে, সব জিনিসের দাম সহনশীল আছে। তাই যার যার সামর্থ্যের মধ্যেই পরিবারের জন্য কেনাকাটা করতে পারছেন তারা। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলোর অনেকেই বলছেন দ্রব্যমূল্যের চাপ থাকলেও ঈদের আনন্দ থেকে সন্তানদের বঞ্চিত করতে চান না তারা। তাই সাধ্যের ভেতরেই চেষ্টা করছেন পরিবারের সবার জন্য কিছু না কিছু কিনে দিতে। সবার জন্য কেনাকাটা শেষ, আম্মুর জন্য, আমার জন্য 3টা 3 পিস নিছি, আর এখনো ফ্যামিলির জন্য কিছু টুকটাক আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা বাকি আছে। দেশি ড্রেসের মধ্যে যেমন আমি গিয়ে ট্র্যাডিশনাল ড্রেস বেশি নিয়েছি, লাইক আমাদের দেশের যেমন গারারা টাইপস ড্রেস বা মানে ওয়েস্টার্ন একটা নিয়েছি ওয়েস্টার্ন, বাট বাকি সব আমি প্রায় 6-7টার মতো ড্রেস নিয়েছি। তো ওইখানে বেশিরভাগ 6টাই আমাদের ট্র্যাডিশনাল ড্রেস, একটা ওয়েস্টার্ন। অন্যদিকে বিক্রেতারা বলছেন সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে অনেক ক্রেতাই আগের মতো বড় পরিসরে কেনাকাটা করতে পারছেন না। ফলে পোশাকের চাহিদা কিছুটা কম মনে হলেও ঈদের শেষ সময়ে বিক্রি বাড়বে বলে আশা করছেন তারা। আর বেচা কিনা তেমন ভালোও না তেমন খারাপও না, আর কি মোটামুটি আছে আর কি, এই কথা। আর মানুষজন তো সব ঈদে আপনার দেশে চলে গেছে, বেশি দেরি হয় না। এই কেনাকাটার ভিড়ের মাঝেই শোনা যায় আবেগ মাখা ঈদের গল্প। অনেকেই স্মৃতিচারণ করে বলেন ছোটবেলায় ঈদ মানেই ছিল নিজের নতুন জামা আর আনন্দকে ঘিরে উত্তেজনা, কিন্তু বড় হয়ে সেই ঈদের আনন্দ এখন যেন অন্য রূপ নিয়েছে। ছোটবেলা নিজেরা ঈদ করেছি, মিছিল করে চাঁদ ওঠার পরে মিছিল করেছি আর কি, ঠিক আছে। আর এখন ওই বাচ্চাদের ঈদের জন্য ব্যস্ত থাকতে হয়, নিজেদের ঈদটার ওইভাবে হয় না আর কি। এখন বাচ্চাদের জন্য সব আনন্দ আর কি। আমি কাজিনদের সাথে ঘুরতে যাব আর বাবার মার সাথে সেমাই রান্না করব। এখন নিজের চেয়ে বেশি ভাবনা থাকে সন্তানের জন্য, পরিবারের জন্য। তাদের মুখে হাসি ফোটানোর মধ্যেই যেন খুঁজে পাওয়া যায় ঈদের প্রকৃত আনন্দ। সব মিলিয়ে সীমিত সামর্থ্য, হিসেবে কেনাকাটা আর পরিবারের প্রতি ভালোবাসা, এই তিনের মিশ্রণেই রাজধানীর তালতলা মার্কেটে এখন তৈরি হয়েছে এক আবেগঘন ঈদ বাজারের চিত্র। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর সেই আনন্দকে ভাগাভাগি করতে পরিবারের সাথে কেনাকাটা নিয়ে ব্যস্ত নগরবাসী। রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেট থেকে মিম আক্তার, বিটিভি নিউজ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সকালে নগরীর একটি কনভেনশন সেন্টারে অনুদানের অর্থ বিতরণ করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র বলেন, পরিচ্ছন্ন কর্মীরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নগরীকে বাসযোগ্য রাখছেন। তাদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। তিনি নগরীর প্রতিটি গলি ও সড়ক পরিষ্কার পরিচ্ছন্ন রেখে একটি আধুনিক চট্টগ্রাম গড়ার কাজে আরও আন্তরিক হতে পরিচ্ছন্ন কর্মীদের পরামর্শ দেন। সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইমাম হোসাইন রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কোচি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্ন কর্মীকে 5,000 টাকা করে অনুদান প্রদান করা হয়। এবার উত্তাল মার্চের খবর। Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. আন্দোলন, অনিশ্চয়তা আর অপেক্ষার দিন ৭১-এর মার্চ। অসহযোগ আন্দোলনে প্রশাসনিক কার্যক্রম প্রায় স্থবির, আর ঢাকায় চলছিল রাজনৈতিক আলোচনা। একই সঙ্গে রাজপথে জোরালো হচ্ছিল স্বাধীনতার দাবি। এমনই টানটান পরিস্থিতির মধ্য দিয়ে পার হয় ৭১-এর ১৭ই মার্চ।
কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। এরকম অনেক উদ্দীপনামূলক গান টিভিতে প্রচারিত হচ্ছিল মার্চের উত্তাল দিনগুলোতে। সে ছিল আশ্চর্য এক জাগরণের কাল। সমস্ত বাঙালির চেতনা স্থির ছিল একটি মাত্র লক্ষ্যবিন্দুতে, যার নাম স্বাধীনতা। 1971-এর উত্তাল এই দিনে পাকিস্তানের সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি উপলব্ধি করেন যে পূর্ব পাকিস্তানের কার্যকর নিয়ন্ত্রণ প্রায় ভেঙে পড়েছে। স্বাধীনতার দাবিতে বাঙালির সাহসী আন্দোলন ও সংগ্রামের প্রস্তুতি দেখে তার কাছে স্পষ্ট হয়ে ওঠে যে পাকিস্তানের ঐক্য আর ধরে রাখা সম্ভব নয়। উত্তাল মার্চের আজকের দিন ছিল আন্দোলন, অনিশ্চয়তা আর অপেক্ষার দিন। রাজধানী ঢাকা থেকে শুরু করে পুরো পূর্ব পাকিস্তানে তখন এক অঘোষিত গণ আন্দোলন চলছিল। স্বাধীনতার দাবিতে ক্রমেই জোরালো হয়ে উঠছিল বাঙালির কণ্ঠ। ঢাকার রাজপথেও ছিল আন্দোলনের আবহ। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ছাত্র সমাজ মিছিল সমাবেশের মাধ্যমে দাবি জানাতে থাকে, বাঙালি রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। এদিন পরিস্থিতি ছিল টানটান উত্তেজনাপূর্ণ। 71-এ স্থানীয়ভাবে প্রস্তুতি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। তার স্মৃতিচারণে উঠে আসে 9 মাসের মুক্তিযুদ্ধে অংশ নেয়ার সেই রুদ্ধশ্বাস মুহূর্তগুলো। ওই সময় আমি ঝালকাঠিতে অবস্থান করতেছিলাম এবং আমাদের শেষ অলরেডি ঝালকাঠি চলে গেছেন। উনি এর আগেই উনি একটা এরিয়া করতেছেন যে কোন জায়গায় আমাদের যুদ্ধ এরিয়া নিলে সুবিধা হয়, আমাদের মানে ঘাটি এরিয়া। এই আমরা পেয়ারা বাগান উনি করলো 10-15 ফুটের একটা খাল, ছোট ব্যাট, আর তারপর আবার একটা উঁচু ঢিবি। ওই ঢিবির উপরে গাছ, পেয়ারা গাছ এমনভাবে ঢাকিয়ে থাকে, ওর মধ্যে যাওয়া অত সহজ না। আর আপনি ইচ্ছে করলেই তো নিচে পানির মধ্যে যেতে পারবেন, লাফিয়ে পানির মধ্যে পড়লেন। আমরা বহুদিন পানির মধ্যে এই নল দাগাইয়া নাক দাগাইয়া রয়েছি, আর মেরে চলে গেছে, এরকম আমাদের বহুদিন গেছে। এভাবে 17ই মার্চ পার হয় অপেক্ষা আর অনিশ্চয়তার মধ্যে। রাজনৈতিক আলোচনার পাশাপাশি আন্দোলনের গতি আরও জোরালো হতে থাকে। সেই উত্তাল দিনগুলোর ধারাবাহিকতায় কয়েক দিনের মধ্যে দেশকে ঠেলে দেয় মুক্তিযুদ্ধের দ্বারপ্রান্তে, যেখানে পুরো জাতি প্রস্তুতি নিচ্ছিল এক অনিবার্য পরিবর্তনের জন্য। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলায় প্রায় 400 জন নিহত হয়েছে বলে দাবি করেছেন তালেবান সরকার। এই ঘটনায় আরও প্রায় 250 জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তারা। তালেবান সরকারের মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ বলেন, কাবুলের একটি মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে হামলা চালানো হয়। এতে হাসপাতালে চিকিৎসাধীন অনেক মানুষ নিহত ও আহত হন। তালেবান সরকারের উপমুখপাত্র হামিদুল্লাহ ফিতরাত জানান, হামলায় হাসপাতালের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এর আগে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেছিলেন, এই হামলায় অন্তত 200 জন নিহত হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী হামলার সময় ওই হাসপাতালে প্রায় 3000 মাদকাসক্ত চিকিৎসা নিচ্ছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যম টোলো নিউজ জানিয়েছে, কাবুলের 9ম পুলিশ জেলায় অবস্থিত একটি মাদকাসক্তের চিকিৎসা কেন্দ্র লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনা এমন সময় ঘটেছে যখন আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে কয়েক দফা গোলাগুলির খবর পাওয়া গেছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি সবচেয়ে তীব্র সংঘাত হিসেবে দেখা হচ্ছে। তবে পাকিস্তান পুনর্বাসন কেন্দ্রে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বলেছে, কাবুলে কোনো হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানো হয়নি। মধ্যপ্রাচ্যে সংঘাত পৌঁছেছে নতুন মাত্রায়। ইরাকের বাগদাদে মার্কিন সেনা ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর পাল্টাপাল্টি বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। একই সময়ে ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
এদিকে মার্কিন রণতরী USS জেরাল্ড আর ফোর্ডে ৩০ ঘণ্টা ধরে জ্বলা আগুনে অসুস্থ হয়েছেন কয়েকজন সেনা। অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে মরিয়া যুক্তরাষ্ট্র। তবে মিত্রদের পাশে না পেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এখন আর কেবল ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, ধীরে ধীরে এটি একটি বিস্তৃত আঞ্চলিক সংকটে রূপ নিচ্ছে। সর্বশেষ পরিস্থিতিতে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি করছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি তাদের যৌথ সামরিক অভিযানে ইরানের প্রতিরক্ষা কাঠামো ও ক্ষেপণাস্ত্র সক্ষমতায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে, কিন্তু মাঠের বাস্তবতা সেই দাবিকে পুরোপুরি সমর্থন করছে না। সাম্প্রতিক দিনগুলোতে কাতারের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের উপস্থিতি, উপসাগরীয় বিভিন্ন দেশে একযোগে সাইরেন বাজা এবং ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে রাতভর হামলা সবই দেখাচ্ছে ইরান এখনও কার্যকরভাবে পাল্টা আঘাত হানতে সক্ষম। এই সংঘাতের বিস্তার সবচেয়ে স্পষ্ট হয়েছে ইরাকে। রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে রকেট ও একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যা চলমান যুদ্ধ শুরুর পর অন্যতম আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চল জুড়ে বাড়ছে অস্থিরতা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের তেলক্ষেত্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার পর সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সৌদি আরব, কাতার ও বাহরাইন নিজেদের আকাশসীমায় হামলা প্রতিহতের দাবি করছে, যা প্রমাণ করে এই সংঘাত এখনও একাধিক ফ্রন্টে বিস্তৃত। এদিকে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র সবচেয়ে দুর্বল অবস্থানে আছে হরমুজ প্রণালী নিয়ে। প্রণালীটি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের আহ্বানে বেশ কয়েকটি দেশের নাকচের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিছু দেশ সহায়তা করতে আগ্রহী নয়, যাদের বহু বছর ধরে যুক্তরাষ্ট্র সাহায্য করেছে। এরই মধ্যে ইউরোপের বেশ কয়েকটি দেশ সরাসরি যুদ্ধে জড়াতে অনীহা প্রকাশ করেছে। এর আগে অস্বীকৃতি জানিয়েছে জাপান আর অস্ট্রেলিয়াও। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী ঘিরে এই নিরাপত্তার ঝুঁকি তৈরি হওয়ায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে এই রুটে কোনো বড় ধরনের বিঘ্ন ঘটলে বিশ্ব বাজারে তেলের দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনো রয়ে গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক সামরিক চাপের মুখেও কিভাবে ইরান তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এটি একটি কৌশলগত অপ্রতিসম যুদ্ধনীতি, যেখানে সরাসরি শক্তি প্রয়োগের বদলে ছড়িয়ে ছিটিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখা হয়। এই কৌশলই মূলত ইরানকে পুরোপুরি দুর্বল হওয়া থেকে রক্ষা করছে এবং সংঘাতকে দীর্ঘায়িত করছে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। আবারও দেশের খবর। চট্টগ্রামে সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের 40 বছর পূর্তি উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিশেষ ঈদ উৎসব ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর নাসিরাবাদে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। ত্রিতরঙ্গের চেয়ারম্যান ওসমান গনি মনসুর ও মহাসচিব শাওন পান্থের সঞ্চালনায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, কবি আনোয়ার পাশা, ওস্তাদ আজিজুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ত্রিতরঙ্গ শিশু মেলায় স্কুলের শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়। বাংলাদেশ টেলিভিশনের অবসরপ্রাপ্ত সিনিয়র টিভি টেকনিশিয়ান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আহমদ সাফা বার্ধক্যজনিত কারণে গতরাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 82 বছর। আজ দুপুরে তার নিজ গ্রাম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। এর আগে বীর এই মুক্তিযোদ্ধাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় গার্ড অফ অনার প্রদান করা হয়। এছাড়া তার মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হাটহাজারী উপজেলা ইউনিট কমান্ড।